মেশিন টু। মেশিন টু, তাহলে মেশিন টু কি হয়ে যাবে? বাদ। মেশিন টু অ্যাকসেপ্ট হবে না। কোন মেশিন অ্যাকসেপ্ট, কোন প্রজেক্ট অ্যাকসেপ্ট হবে? মেশিন ওয়ান। আচ্ছা, হুইচ মেশিন শুড দ্য ফার্ম অ্যাকসেপ্ট, হোয়াই? আচ্ছা, এখন আমরা যে কোশ্চেন আনসার দিয়েছি সেটা সি এর আনসার। বি এর আনসারটা আমরা একটু আবার রিভাইজ করি। কমেন্ট অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য মেশিনস এজিউমিং দ্যাট দে আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। আই মিন, এখানে আমাকে বলতে হবে কখন আমরা অ্যাকসেপ্ট করব, কখন আমরা অ্যাকসেপ্ট করব না। আর সিতে বলতে হবে কোনটা অ্যাকসেপ্ট করব। সো বিতে আমরা বলবো যে পেব্যাক পিরিয়ডের চেয়ে যখন পেব্যাক পিরিয়ড যখন আমার মিনিমাম অ্যাকসেপ্টেবল, ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল পেব্যাক পিরিয়ডের চেয়ে কি হবে, বেশি হবে, তখন আমরা অ্যাকসেপ্ট করব না। আর যদি কম হয় তখন আমরা কি করব? অ্যাকসেপ্ট করব। আচ্ছা, নাম্বার ডি। Do the machines in this problem illustrate any of the weakness of using payback? So আমরা পেব্যাক পিরিয়ড ডিসকাস যখন করছিলাম তখন কয়েকটা ডিসকাশন করছিলাম। একটা ছিল আপনার টাইম ভ্যালু অফ মানির ইস্যু, আরেকটা হচ্ছে পেব্যাক পিরিয়ডের পরে আপনার যে ক্যাশ ফ্লোস গুলো আসে সেগুলোকে কনসিডার করা হয় না, এই ব্যাপারগুলো। সো ইফ ইউ সি ওয়ান অবভিয়াস প্রবলেম, যে এখানে 4 বছর পরেও ক্যাশ ফ্লোস ছিল, সেগুলোকে আমরা ইগনোর করেছি। এখানে 7.8947 ওই নাম্বারের পরে অনেকগুলো ক্যাশ ফ্লো ছিল, সেগুলোকে আমরা ইগনোর করেছি। তারপর আপনি দেখেন যে আপনি যদি ক্যাশ ফ্লো কম্পেয়ার করেন, এই যে 6,500 আর 9,500, সো ইন টার্মস অফ টাইম ভ্যালু অফ মানি, দ্য গ্রেটার অ্যামাউন্ট, আই মিন গেটিং দ্য অ্যামাউন্ট বিগার, আই মিন গেটিং দ্য অ্যামাউন্ট আর্লিয়ার ইজ বেটার। সো কোন অ্যামাউন্ট আপনি 9,500 আর্লিয়ার পাওয়া বেটার নাকি 6,500 আর্লিয়ার পাওয়া বেটার? 9,500 একটা বিগ অ্যামাউন্ট। তো অ্যামাউন্টটা আর্লিয়ার পেলে আপনার যত ভালো হবে, 6,500টা ইন কম্পারিজন তত ভালো না। সো বাট ইউ আর নট কনসিডারিং দিস ফ্যাক্ট। সো এটা বুঝতে পারছেন টাইম ভ্যালু অফ মানির ব্যাপারটা? ওকে, সো উই আর ডান উইথ প্রবলেম নাম্বার 2। এখন আমরা পরের প্রবলেমটা দেখি। ওকে, দিস ইজ an interesting problem, number 11. Let's see whether we can solve this problem. আচ্ছা, নাম্বার 11 এখানে বলছে যে Mavis Chan is currently a financial controller of a listed company and has researched the financial pros and cons of enrolling in a one-year executive MBA program at her local university. আচ্ছা, তার লোকাল এমবিএ প্রোগ্রামে একটা এডমিশন নেবে, সেখানে তার প্রস এন্ড কনস চিন্তা করছে। The tuition and books for the EMBA program will involve an upfront cost of $67,000. সো আপনি কিন্তু এই একই প্রবলেমটা চিন্তা করতে পারেন আপনার যে প্রোগ্রাম আপনি কারেন্টলি এনরোল আছেন সেটার এনপিভি কেমন সেটা চিন্তা করতে। সো এই এমবিএ প্রোগ্রামে সে যদি এনরোল হয় তাকে আপফ্রন্ট খরচ করতে হবে 67,000। আপফ্রন্ট খরচ মানে হচ্ছে এই মুহূর্তে যে খরচটা করা লাগছে অ্যাট দিস মোমেন্ট, সেই খরচটা হচ্ছে কত? $67,000। তারপর বলছে ইফ শি এনরোলস ইন দ্য ইএমবিএ প্রোগ্রাম মেভিস উইল কুইট হার কারেন্ট জব
which pays 86,000 per year after taxes. For simplicity, treat any lost earnings as a part of the upfront cost. আচ্ছা, আহ, এখানে যেটা তারা বলছে যে আপনার 67,000 তো ইএমবিএ তে এনরোল করতে গিয়ে খরচ হচ্ছে, বাট এখানে সে একটা বড় অপরচুনিটি কস্ট ইনকার করছে। ইউ আন্ডারস্ট্যান্ড অপরচুনিটি কস্ট? আমরা অপরচুনিটি কস্টের ব্যাপারে ডিসকাস করেছিলাম টাইম ভ্যালু অফ মানি ডিসকাস করার সময়। তো সেখান থেকে জবটা কুইট করতে হবে। কুইট করা মানে কি, এই টাকাটা সে পাচ্ছে না, 86,000 পার ইয়ার আফটার ট্যাক্সেস। এই টাকাটা যদি না পায়, ইউ শুড থিঙ্ক অফ দিস অলসো ইনিশিয়াল কস্ট, আই মিন এটা একটা কস্ট এই ইএমবিএ প্রোগ্রামে এনরোল করার জন্য। তাহলে আমার টোটাল কস্ট কত হলো? 67,000 গেল আপনার প্রোগ্রামে এনরোল করতে গিয়ে, আর 86,000 কিসের জন্য গেল? কিসের জন্য গেল? অপরচুনিটি কস্টের জন্য, ঠিক আছে? তাহলে টোটাল কত হলো? টোটাল কত খরচ হচ্ছে? হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ক্যাশ আউটলে? আমরা চিন্তা করতে পারি কত? সো 000, ক্যালকুলেটর বাসায় আছে? 1,53,000. একটু সলভ করে আমাকে বলতে হবে, আদারওয়াইজ আই উইল নট বি গেটিং যে আপনি এগুলো বুঝতে পারছেন কিনা। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু ক্যাশ আউটফ্লো মোটামুটি পেয়ে গেলাম। কি কি আউটফ্লো হচ্ছে? অন এভারেজ এ পার্সন উইথ অ্যান ইএমবিএ ডিগ্রি earns an extra 48,000 per year after taxes over a business career of 40 years. এখন বেনিফিটের কথা আসছে। এই ইএমবি ডিগ্রিটা যদি তার থাকে এবং সে যে জবে ছিল সেই জবে যখন রিটার্ন করছে, তখন তার এই টাকাটা পার ইয়ার সে এক্সট্রা পাচ্ছে ইন কম্পেনসেশন বিজনেস ক্যারিয়ারে 48,000 পার ইয়ার আফটার ট্যাক্সেস। আফটার ট্যাক্স আমাদের নিতে হবে। তাহলে 48,000 পার ইয়ার পাচ্ছে, এবং এটা কন্টিনিউ হবে। মেভিস বিলিভস দ্যাট আর অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল ইজ 5%। তবে এটাকে আমরা ডিসকাউন্ট রেট হিসেবে ব্যবহার করতে পারি। অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল ইজ 5%, তার মানে এই টাকাটা, হোয়াট ডাজ ইট মিন? এই যে 67,000 টাকা দিয়ে সে যে ইএমবিএ তে এনরোল করছে, প্লাস 86,000 যে সে জবে কুইট করার কারণে স্যাক্রিফাইস করছে, এই টাকাটা যদি অন্য কোনো প্রফিটেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটিসতে ইনভেস্ট করতো, সে মিনিমাম কত রিটার্ন পেত? 5% পেত। এই জন্য এই প্রজেক্টটিকে সে যেই ক্যাশ ফ্লোস পাচ্ছে সেগুলোকে ডিসকাউন্ট করতে হলে কত দিয়ে ডিসকাউন্ট করতে হবে? 5% দিয়ে। Given her estimates, find the net present value of entering this EMBA program. Are the benefits of further education worth the associated cost? Simplistically speaking, আমার ইএমবিএ করাটা উচিত হবে কিনা? সো যে কোনো কিছু করা উচিত হবে কিনা সেটা চিন্তা করতে হবে আপনাকে, ইন টার্মস অফ বেনিফিট এন্ড ইন টার্মস অফ কস্ট। সেটা যদি আমরা চিন্তা করতে না পারি, দ্য ডিসিশন উইল বি টেকিং দ্যাট উইল বি রং ডিসিশন। ঠিক আছে, So আমরা ক্যাশ আউটফ্লো পেয়ে গেলাম। আর 48,000টা কন্টিনিউ হবে কতদিনের জন্য? 40 বছরের ক্যারিয়ারে সে 48,000 করে এক্সট্রা আর্ন করতে পারবে এই এমবিএ প্রোগ্রামটা যদি তার থাকে। ঠিক আছে, সো লেটস সি এটাকে আমরা কিভাবে এনপিভি দিয়ে সলভ করতে পারি। ডাজ ইট লুক লাইক এন অ্যানুইটি প্রবলেম? এই যে 48,000 পার ইয়ার ফর 40 ইয়ার্স, বলে Yes, অ্যানুইটি sir. দিয়ে প্রেজেন্ট ভ্যালু সলভ করা যাবে কিনা? যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু কিভাবে করতে পারি? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইজ ইকুয়াল টু a over I. A is equal to what? 48,000. I is equal to what? 0.05. 1 minus 1 divided by 1 plus 0.05 টু দি পাওয়ার কি হবে? টু দি পাওয়ার কি হবে? 40. 40। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা পাবো সেটার নাম কি? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো। পেন, এটা একটু ক্যালকুলেট করেন তারপর আমাকে বলেন। দেন এনপিভি শুড বি ইকুয়াল টু দিস অ্যামাউন্ট,
প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, বলেন ইনফ্লোটা কত পাচ্ছেন দেখেন, এটা ক্যালকুলেট করেন ক্যালকুলেটর, তারপর বলেন। আর এখানে 153,000 হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, এটা আমি লিখে নিচ্ছি। কত ক্যালকুলেটর কি বলছে? কত পাচ্ছেন? আনমিউট করে বলেন কত পাচ্ছেন। বলতে ইচ্ছে করছে না? Um, 82366.145. এইট 823 থ্রি 636 হুম point 145. 0.145, আচ্ছা। তাহলে 82366.45, এটাকে যদি আমরা আপনার মাইনাস ফর প্রেজেন্ট বিল অফ ক্যাশ আউটফ্লো, তাহলে যে অ্যামাউন্ট আসে সেটাকে একটা পজিটিভ অ্যামাউন্ট আসবে, বড় একটা পজিটিভ অ্যামাউন্ট আসবে, তাই না? জি স্যার। তাহলে এটাকে একটা ওয়ার্থ ডিসিশন হবে এমবিএ করাটা, হোয়াট ডু থিঙ্ক? আমরা এনপিভি তে ডিসিশন ক্রাইটেরিয়া কি বলেছিলাম? এনপিভি তে ডিসিশন ক্রাইটেরিয়া কি বলেছিলাম? এনপিভি কখন ডিসিশন ক্রাইটেরিয়া কি বলেছিলাম, এনপিভি যখন পজিটিভ হবে তখন আমরা সেই প্রজেক্টটা নিব, এনপিভি যখন নেগেটিভ হবে সেই প্রজেক্ট আমরা নিব না, এটা কি বলেছিলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এই এমবিএ প্রোগ্রামটা কি আমাদের করা উচিত হবে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সলভ করলাম নাম্বার 11। এখন নাম্বার 12টা দেখেন, দিস ইজ মোর এক্সাম লাইক প্রবলেম। এখানে আপনাকে কি বলা হচ্ছে? Nail Corporation has three projects under consideration. The cash flows for each project are shown in the following table. The firm has a 16% cost of capital. So it is a discount rate. ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এখানে উপরে দেওয়া আছে, প্রজেক্ট এর জন্য 40,000, প্রজেক্ট বি এর জন্য 40,000, প্রজেক্ট সি এর জন্য 40,000। আর কোন প্রজেক্ট কেমন ক্যাশ ফ্লো দিবে সেটা নিচে বলা আছে। আর প্রজেক্ট এর ক্যাশ ফ্লো দেখছেন কি আপনার এনুইটি লাইক নাই, তাই না? প্রজেক্ট এর ক্যাশ ফ্লো কি এনুইটি লাইক মনে হচ্ছে না? জি স্যার। আচ্ছা, আর প্রজেক্ট বি এর ক্যাশ ফ্লো গুলো এনুইটি লাইক আছে? নো স্যার। আচ্ছা, নট এনুইটি লাইক। তাহলে এখানে আমাদের সেপারেট ক্যালকুলেশন করা লাগে প্রজেক্ট সি এর, নট এনুইটি লাইক। ঠিক আছে। আচ্ছা, ক্যালকুলেট ইচ প্রজেক্টস পেব্যাক পিরিয়ড, হুইচ প্রজেক্ট ইজ প্রেফার্ড অ্যাকর্ডিং টু দিস মেথড। আচ্ছা, এখন ম্যাটার হচ্ছে আপনার কিভাবে আমরা পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করবো। So, আমরা অলরেডি দেখিয়েছি। প্রজেক্ট এর জন্য টাকা লাগবে কত, 40,000। আর ক্যাশ ফ্লোস গুলো দিবে এভাবে। এখন প্রজেক্ট এর পেব্যাক পিরিয়ড কত হতে পারে ক্যালকুলেট করে আমাকে বলেন তো। আমি কি বলেছিলাম, এখানে কি আমার আলাদা আলাদা ক্যালকুলেট করার প্রয়োজন হবে, নাকি আমি 40,000 কে 13,000 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব? পেয়ে যাব না? কত আসবে?
থ্রি পয়েন্ট সামথিং। বলেন কত পাচ্ছেন? 3.0769। 0.7। জি স্যার। আচ্ছা, 0.8 লিখলাম, 3.08 ইয়ার্স। এখন এই প্রসেস কি এখানে অ্যাপ্লিকেবল হবে? যে না প্রসেস এখানে স্যার। দেখালাম এখানে অ্যাপ্লিকেবল হবে না, এখানে আলাদা করে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এই প্রজেক্ট বি এর জন্য আমাকে রিকভার করতে হবে কত, 40,000। এখন দেখি, প্রথম ইয়ারে কাভার হচ্ছে কত, 7,000। সেকেন্ড ইয়ারে কাভার হচ্ছে 17,000। থার্ড ইয়ারে কাভার হচ্ছে কত, 30,000। ফোর্থ ইয়ারে কাভার হচ্ছে কত, 46,000। তাহলে আমি বুঝতে পারি যে এখান পর্যন্ত আমার 30,000 কাভার হচ্ছে। তাহলে আমার কাভার করতে হবে কত? তাহলে 30,000 কাভারের জন্য যেটা থ্রি, সেটা লিখলাম যে 3 বছর পর্যন্ত কত, 3। আর বাকি যেটা কাভার করতে হবে সেটা কত, 10,000 না? 10,000। 10,000 কাভার করতে হবে। আচ্ছা, 10,000 উপর আমরা লিখলাম, নিচে কত লিখবো? ইয়ার ফোরে টোটাল কত পাওয়া যায়, 16 না? তাহলে এখানে যা আসবে সেটা হচ্ছে কি, বলেন ক্যালকুলেট করে। 3.625। 3.625 ইয়ার্স। আচ্ছা, প্রজেক্ট সি এর জন্য 40,000 কাভার করতে হবে। প্রথম বছর কাভার করলাম 19,000, সেকেন্ড ইয়ারে কাভার হলো 19 6 কত, 16, 19 16 কত, 35 নাকি 25, বলেন। 35,000 কাভার হলো। আচ্ছা, আর বাকি আছে কত, 5,000। বাট থার্ড ইয়ারে এসে কাভার হচ্ছে কত, 13,000। আমাদের 13,000 লাগবে না, আমার কাভার করতে হবে কত, 5,000। তাহলে আমি লিখতে পারি কি, এই যে 35,000 কাভার যেটা হয়েছে সেটা হয়েছে কত দিনে, 2 বছরে। তাহলে বাকি কাভার করতে হবে কত, 5,000। আর ইয়ার চেয়ে আমার টোটাল আছে কত, 13,000। তাহলে বাকি, এটা যদি আমি ক্যালকুলেট করে কত আসে, 2.38। 2.38। আচ্ছা, এখন বলেন ইন টার্মস অফ পেব্যাক পিরিয়ড, আর যদি কোনো মিনিমাম অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া না থাকে এবং প্রজেক্ট গুলো যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হয়। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট না, মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে একটা প্রজেক্ট নিলে অন্য প্রজেক্ট নিতে পারবেন না, তখন কোনটা আপনি প্রেফার করবেন? হুইচ ওয়ান উইল বি অ্যাকসেপ্টেড? প্রজেক্ট সি। Project C will be accepted because it is giving you the amount of initial investment earlier as possible. এখন আপনি দেখেন এই যে 40,000, 40,000, 40,000, তিনটা কি সেম। আর প্রজেক্ট সি ইজ গিভিং ইউ দ্য মানি আর্লিয়ার ব্যাক, তাই না? আচ্ছা, এখন আহ বি এর কি অবস্থা? মানে কোশ্চেন বি তে কি জানতে চাওয়া হয়েছে? কোশ্চেন বি তে জানতে চাওয়া হয়েছে আপনার, কোশ্চেন বি তে জানতে চাওয়া হয়েছে ক্যালকুলেট দ্য প্রজেক্টস নেট প্রেজেন্ট ভ্যালু হুইচ প্রজেক্ট ইজ প্রেফার্ড অ্যাকর্ডিং টু দিস মেথড। এখানে আমাদের কি করতে হবে? একটু আগে যেভাবে আমরা এনপিভি ক্যালকুলেট করা শিখেছি সেভাবে এনপিভি ক্যালকুলেট করতে হবে, তাই না? এটার জন্য এনপিভি ক্যালকুলেট করতে হবে, এটার জন্য এনপিভি ক্যালকুলেট করতে হবে, এটার জন্য এনপিভি ক্যালকুলেট করতে হবে। প্রজেক্ট এ, বি, সি। আমি কিন্তু এই ধরনের প্যাটার্নে কিভাবে এনপিভি ক্যালকুলেট করতে হয় সেটা আগের একটা প্রবলেমে মাত্র দেখিয়েছি। আমি এই ধরনের প্যাটার্নে কিভাবে এনপিভি ক্যালকুলেট করতে হয় সেটা একটু করে দেখাচ্ছি। আচ্ছা, বি এর জন্য দেখাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। আচ্ছা, এগুলো সবগুলো ক্যাশ ইনফ্লো, তাই না? এগুলো যেহেতু সেপারেট অ্যামাউন্ট, আমাকে কি করতে হবে, আলাদা করে ডিসকাউন্ট করতে হবে। তো প্রথমটা 7,000, আমি উপরে লিখে নিচ্ছি। তারপরটা কত, 10,000। তারপরটা কত, 13,000। তারপরটা কত, 16,000। তারপরটা 19,000। এখানে কত, কস্ট অফ ক্যাপিটাল খেয়াল আছে? কস্ট অফ ক্যাপিটাল দেওয়া ছিল কত, 1 পয়েন্ট, কত, 16%। তাহলে আমাকে এখন 16% কি করতে হবে, ক্যাশ ফ্লোস গুলো ডিসকাউন্ট করতে হবে। তাহলে প্রথমটা ডিসকাউন্ট রেট কি হবে, 1.16। পরেরটা কি হবে, 1.16 স্কোয়ার, সেকেন্ড ইয়ারে যেহেতু, তাই না?
আর থার্ডটা কি হবে 1.16 কিউব, ফোর্থটা কি হবে 1.16 টু দি পাওয়ার 4, এখানে কি হবে 1.16 টু দি পাওয়ার 5। ক্যালকুলেট করেন, করে আমাকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ফ্রম প্রজেক্ট বি এটা বলেন। ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করে বলেন, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করব। রাহাত কি আমাকে বলবেন? রাহাত ক্যালকুলেট করে বলেন। স্যার আমি বলবো। বলেন। 39,677 677 3977 .463 466 ওকে ওকে, আর বলা লাগবে না, এতটুকু 47 পর্যন্ত রাখেন। $2 মানে 2 সেন্টস রাখলে হবে। আচ্ছা, এখন আহ, এটা হচ্ছে এই প্রজেক্টের প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, তাই না? আর এই প্রজেক্টের ক্যাশ আউটফ্লো কত, 40,000 না? জি স্যার। তাহলে এখন আমি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো লিখলাম, এখান থেকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো মাইনাস করলাম 39,677.47, এখান থেকে 40,000 মাইনাস করলাম। হোয়াট উইল বি দ্য এনপিভি, পজিটিভ আর নেগেটিভ? নেগেটিভ। তাহলে এই প্রজেক্টটাকে নেওয়া যাবে? নো স্যার। নেওয়া যাবে না, বাট when you'll be comparing projects, you have to compare এনপিভি অফ এ, এনপিভি অফ বি, এনপিভি অফ সি। সো কোনটা আপনাকে একসেপ্ট করতে হবে? দ্য প্রজেক্ট হুইচ কামস উইথ হাইয়েস্ট এনপিভি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড কোশ্চেন আনসার দিতে পারলাম। নাম্বার সি তে বলা হচ্ছে কমেন্ট অন ইউর ফাইন্ডিংস ইন পার্ট এ এন্ড বি এন্ড রিকমেন্ড দ্য বেস্ট প্রজেক্ট, এক্সপ্লেইন ইউর রিকমেন্ডেশন। এখন আপনি পেব্যাক পিরিয়ডের বেসিসে হয়তো বা প্রজেক্ট সি সিলেক্ট করলেন, এমন হতে পারে, আই এক্স্যাক্টলি ডোন্ট নো। বি এর বেসিসে আপনি যখন প্রজেক্ট সিলেক্ট করবেন, ইউ মাইট সি দ্যাট প্রজেক্ট এ সিলেক্ট হচ্ছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, যে বিটুইন পেব্যাক পিরিয়ড এন্ড দ্য নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, হুইচ ওয়ান ইজ লাইকলি টু বি মোর recommended and more preferred? কোনটা, এনপিভি আর পেব্যাক পিরিয়ডের মধ্যে? এনপিভি। এনপিভি। আচ্ছা, সো ইউ নো দ্য রিজন যে পেব্যাক পিরিয়ডের লিমিটেশনস কি, এনপিভি রেস্ট্রিকশন কি গুলো আমরা বলেছিলাম। সো ইউ হ্যাভ টু সাপ্লিমেন্ট দ্যাট উইথ দিস। সো লাস্ট ওয়ান আমরা সলভ করতে চাই, আইআরআর প্রবলেম, মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। Ocean Pacific Restaurant is evaluating two mutually exclusive projects for expanding the restaurant's seating capacity. The relevant cash flows for the projects are shown in the following table. So রেস্টুরেন্টের সিটিং ক্যাপাসিটি বাড়বে, তাদের কাছে দুটো প্ল্যান আছে, কোন প্ল্যানটা তারা প্রসিড করবে। The firm's cost of capital is 4%. So project X and project Y, এখন আমাদের কি কি ক্যালকুলেট করতে বলা হয়েছে? আইআরআর ক্যালকুলেট করতে বলা হয়েছে টু দ্য নিয়ারেস্ট হোল পার্সেন্টেজ ফর ইচ অফ দ্য প্রজেক্ট। আমরা কিভাবে ক্যালকুলেট করবো? আমি একটা প্রজেক্ট দেখাচ্ছি।
say project X. So we have learned that IRR is the discount rate which equates the present value of cash inflow to present value of cash outflow. So আমরা স্ট্রাকচারটা লিখে নিচ্ছি। প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো হচ্ছে কত? প্রজেক্ট এক্স এর জন্য 980,000। এটাকে কার ইকুয়াল করতে হবে? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোর ইকুয়াল করতে হবে। এখন প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো আমরা কিভাবে ক্যালকুলেট করব? এখানে এটাকে অ্যানুইটি মতো মনে হচ্ছে, তাই না? এই ক্যাশ ফ্লোস গুলো, হোয়াট ডু ইউ থিঙ্ক? না স্যার। মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদেরকে সেপারেটলি কি করতে হবে? ডিসকাউন্ট করতে হবে। 150,000 নিচে কি হবে? 1 + r⁴ যেহেতু 1 বছর পরে হচ্ছে 170,000 1 + r⁴ 220,000 divided by 1 + r⁴ plus 270,000 1 + r⁴ plus 340,000 divided by 1 + r⁵। এখন গত ক্লাসে আমরা কি দেখিয়েছিলাম কিভাবে সলভ করতে হয়? কি করতে হয়? চেষ্টা করতে হয় আমি যেন 9,80,000-এর কাছাকাছি একটা হায়ার ভ্যালু পাই আর একটা কাছাকাছি লোয়ার ভ্যালু পাই। যে রেট দিয়ে আমি লোয়ার ভ্যালু পাবো সেটাকে বলবো হায়ার রেট, যে রেট দিয়ে হায়ার ভ্যালু পাবো যে রেট দিয়ে লোয়ার ভ্যালু পাবো সেটাকে বলে হায়ার রেট, যে রেট দিয়ে লোয়ার ভ্যালু পাবো সেটাকে যে রেট দিয়ে হায়ার ভ্যালু পাবো সেটাকে বলে লোয়ার রেট, যে রেট দিয়ে লোয়ার ভ্যালু পাবো সেটাকে বলে হায়ার রেট। এখন ক্যালকুলেট করেন। হাউ ক্যান উই স্টার্ট? ইউ ক্যান থিঙ্ক অফ যে আমরা 10% দিয়ে শুরু করি, তাই না? সো শুরু করেন। শুরু করেন। আমার স্ক্রিনে যদি আমি ক্যালকুলেটর ইউজ করি, আপনারা আপনাদের ক্যালকুলেটরের চেষ্টা করেন, আমি আমার স্ক্রিনে ক্যালকুলেটর দেখাচ্ছি। চেষ্টা করে আমাকে বলেন কত পাচ্ছেন। 150,000, 170,000, 220,000। কেউ পেয়েছেন? 10%-এ কত আসে? 340,000। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে এনপিভি ফাংশন দিয়ে। 10% আমরা চেষ্টা করব। আর এগুলো হচ্ছে ভ্যালু। কে পেয়েছেন? আমি 10%-এ পেয়েছি 837,675। পেয়েছেন? এখন 837,625 এই অ্যামাউন্টটা 980,000 এর নিচে আছে। নিচে বলতে একটু ডিস্টেন্স আছে, আমি 980,000 এর কাছাকাছি পৌঁছাতে চাই। তাহলে আমি কি 10%-এর চেয়ে কম রেট নিব নাকি বেশি রেট নিব? হোয়াট ডু ইউ থিঙ্ক? কম ডিনোমিনেটর রেট। কম রেট নেব। সো আমি 10%-এর জায়গায় 8% দিলাম। লেটস ট্রাই। কত হলো? 889,000। তাহলে আমাকে কিন্তু আরো কমাতে হবে। 8% আরো কম আসে। আচ্ছা, লেটস ট্রাই। আমাদের কস্ট অফ ক্যাপিটাল কত ছিল? আপনার 5% ছিল। সো আমরা 6% দিয়ে ট্রাই করি। 945,458। আমরা আরেকবার চেষ্টা করি। যেহেতু আমাদের ক্যালকুলেটরে লেখা থাকবে, আমরা জাস্ট রেট গুলো চেঞ্জ করবো। 5%-এ দেখি 975,000। সো উই আর ভেরি ক্লোজ, তাই না? So আমরা এখানে লিখে নিচ্ছি আপনার উই ক্যান টেক অফ দ্য 5%। আপনার 5% আমরা লিখে নিচ্ছি, কত পেলাম যেন? 975,000 না? আচ্ছা,
এখন 975,624. Let me make it more precise. 624. তো আমি তো একটা 9,80,000-এর চেয়ে একটা কম ভ্যালু পেয়েছি, সো এটাকে আমরা লোয়ার রেট বলবো। আর আপনার 9 লাখ, না, 9,80,000-এর চেয়ে কম ভ্যালু পেয়েছি, তাহলে এটা কি লোয়ার রেট হবে নাকি হায়ার রেট হবে? হায়ার রেট হবে না? এটা 9,80,000-এর চেয়ে কম, সো লোয়ার ভ্যালুর জন্য যে রেট সেটা হায়ার রেট। এখন আমার আরেকটা কি হায়ার ভ্যালু লাগবে, তাই না, নাকি লোয়ার ভ্যালু লাগবে? 9,80,000-এর চেয়ে হায়ার ভ্যালু লাগবে। আচ্ছা, আমরা এখানে যেটা করব এখন, আমরা 4% দিয়ে চেষ্টা করি। কত আসলো? ইট ইজ অলসো ক্লোজ, সো আমরা অতটুকু যেতে চাচ্ছি না, আমরা সে 4.5% দিলাম। 4.5, 9,91,000, সো ইট ইজ গুড। 991,000। সো আমি চাইলে, গত ক্লাসে দেখিয়েছি, so আমরা চাইলে আরেকটু কি করতে পারি, আর একটু 4.7, 9,84,000। আচ্ছা, আমরা সে 4.8 দিলাম। 9,81,000, So আমরা কাছাকাছি চলে আসলাম, 4.8 দিলাম। সো 4.8 আমরা পেলাম কত? ইটস আপ টু ইউ, মানে আপনি কতটুকু প্রিসাইজ হবেন, বাট একটু যত বেশি প্র্যাকটিস করবেন তত। 4.81-এ পেলাম না এটা? 4.8-এ এটা আমরা পেলাম কত? 9,81,829। তাহলে আপনার এটাকে আমরা কি বলবো, লোয়ার রেট বলবো। আচ্ছা, এখন আমরা আইআরআর কিভাবে সলভ করবো? So, আমরা এখানে সলভ করি, তারপর স্ক্রিন চেঞ্জ করবো। লোয়ার রেট প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এট লোয়ার রেট, নিচে কি হবে? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এট লোয়ার রেট। উপরে কি হবে? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। এখানে কি হবে? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো এট হায়ার রেট, দেন হায়ার রেট মাইনাস লোয়ার রেট। সো লোয়ার রেট কত পেয়েছি আমরা? 4.8। আর এখানে কি হবে? লোয়ার রেট আমরা কত পেয়েছিলাম? 9,81। 9,81,829। 9,81,829। আর এখানে হবে কোনটা? এখানে হবে এই যে এই অ্যামাউন্টটা, 9,80,000, 980,000। আর এখানে কি হবে? 97 হায়ার রেটে যেটা ক্যাশ, হায়ার রেটে যেটা ক্যাশ ইনফ্লো, সেটা 975,624। আর এখানে কি হবে? 5 মাইনাস 4.8। এটা সলভ করেন, সলভ করে বলেন। রাহাত কি আছেন? রাহাত? জি স্যার। হ্যাঁ, কত পেয়েছেন? আমি আপনার কাছ স্যার থেকে কিসের? আরেকটু জানতে চাইছিলাম। জি স্যার। আমি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো জানতে চেয়েছিলাম আপনার কাছে আগে, আর এখন আইআরআর জানতে চাচ্ছি। ক্যালকুলেট করে কুইক বলেন আমাকে। আচ্ছা জি স্যার, একটু একটু বলতেছি।
স্যার বলবো। প্রীতম বলেন। স্যার 4.8589 আসছে। 4.8589। ওকে, খুরশিদা কি সেম পেয়েছেন? স্যার করতেছি। আচ্ছা, করেন। আমরা একটু এক্সেল কে বলি যে আমরা কি ঠিক মতো ক্যালকুলেশন করেছি কিনা, এটা একটু আমরা চেক করি। So, আমরা কিভাবে আইআরআর সলভ করে দেখিয়েছিলাম না, ইকুয়াল টু রেট দিয়ে। না, রেট না, আইআরআর, এক্সাক্টলি আইআরআর। ও আচ্ছা, আমরা এখানে আপনার আইআরআর সলভ করতে গেলে স্যার আমাদের সেম প্রেজেন্ট পেয়েছি। সেম পেয়েছেন। আচ্ছা, ফাইন। আমরা একটু প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোটা উপরে লিখে নিতে হবে, মানে 9,80,000টা লিখে নিতে হবে। 80,000 লিখেছি না, 98,000 হয়েছে। এখন আমরা আইআরআর যখন সলভ করব, আইআরআর দিব, দেন সব ক্যাশ ফ্লো সিলেক্ট করতে হবে, ক্লোজ করলাম, এন্টার দিলাম। এটা উই শুড গেট দিস, পেয়েছি না? ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড তাহলে কিভাবে সলভ করতে হবে। সো একই ওয়েতে আপনাকে কি সলভ করতে হবে, প্রজেক্ট ওয়াইডটা সলভ করতে হবে। সো হুইচ ওয়ান ইউ শুড প্রেফার, কোন যেটার আয়ের বেশি সেটা নাকি যেটার আয়ের কম সেটা? হুইচ প্রজেক্ট শুড ইউ প্রেফার, যেটার আয়ের বেশি সেটা নাকি যেটার আয়ের কম সেটা? শোনা যায়? আমি তো বলেছি স্যার না যেটার আয়ের বেশি হবে সেটা। ওকে, সো ইউজুয়ালি আপনার মানে ইন্ডিপেন্ডেন্টলি আপনি আইআরআর কিভাবে ইভ্যালুয়েট করবেন, আইআরআর শুড বি গ্রেটার দ্যান ইওর কস্ট অফ ক্যাপিটাল। সো আমরা প্রজেক্ট এক্স এর ক্যালকুলেশন তো করেছি, এটাতে 4.8 সামথিং পেয়েছে, সো দ্যাট ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান দ্য কস্ট অফ ক্যাপিটাল। সো আপনি প্রজেক্ট ওয়াই যখন আইআরআর ক্যালকুলেট করবেন, ইউ শুড গেট যে এটা আমি 4%-এর চেয়ে বেশি পাচ্ছি কিনা। সো তখন আপনি ইন্ডিপেন্ডেন্টলি কম্পেয়ার করলে আপনি দেখবেন যে প্রজেক্ট এক্স অ্যাকসেপ্টেবল, প্রজেক্ট ওয়াই অ্যাকসেপ্টেবল। বাট আপনাকে যদি বলা হয় হুইচ প্রজেক্ট ইজ প্রেফার্ড, তখন হবে যেটার আইআরআর বেশি সেটা। আর অ্যাকসেপ্টেবিলিটি আমরা কিভাবে অ্যাসেস করি, যখন আইআরআর কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি হয় সেই প্রজেক্টকে আমরা অ্যাকসেপ্ট করি, আর যখন কস্ট অফ ক্যাপিটালের চেয়ে কম হয় সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। ঠিক আছে? সো এই প্রবলেমগুলো আপনাকে একটু দেখা লাগবে, প্র্যাকটিস করা লাগবে, সিমিলার কাইন্ড অফ প্রবলেম লাইক দিস। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর দ্য এন্টায়ার কোর্স, যেটা আমরা ডেলিভার করতে চেয়েছিলাম। ঠিক আছে? সো উই আর ক্লোজিং দিস পার্ট। সো আমাদের ফাইনালের কোশ্চেনের প্যাটার্ন হবে, আপনার মিড টার্মে যে কোশ্চেন প্যাটার্ন দেখেছেন এক্স্যাক্টলি সিমিলার টু দ্যাট ওয়ান। বাট আপনার যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আহ, এই পার্টে আপনার অনেক ধরনের প্রবলেম আছে, স্টক ভ্যালুয়েশন, বন্ড ভ্যালুয়েশন, রিস্ক রিটার্ন, কস্ট অফ ক্যাপিটাল, তারপর আজকে ক্যাপিটাল বাজেটিং প্রবলেম। সো প্রত্যেকটা টপিক থেকে প্রবলেম থাকবে। সো ইউ মাইট হ্যাভ চুজ ফর, মানে একটা কোশ্চেন হয়তো আপনাকে এক্সট্রা এক্সট্রা থাকবে 5টা থেকে 4টা, বা 4টা থেকে 3টা, বা 3টা থেকে 2টা, এভাবে আপনাকে আনসার করতে হবে। ঠিক আছে? সো যে প্র্যাকটিস প্রবলেমগুলো আমরা করেছি এগুলো একটু দেখার চেষ্টা করবেন, আর কোনো টপিক ইগনোর করবেন না। ইট মাইট বি লাইক দ্যাট যে আপনি যে টপিকটা ইগনোর করে গেছেন সেখান থেকে একটা ইজি কোশ্চেন আসলো, আর যে টপিকটা আপনি ভালোভাবে কাভার করছেন সেখান থেকে একটু ট্রিকি একটা কোশ্চেন আসলো। সো যতগুলো আমরা সলভ করেছি একটু ভালোভাবে সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ঠিক আছে? জি স্যার। আম, স্যার বলেন। স্যার লেকচার আমাদের তো ফাইনালে লেকচার 6 থেকে লেকচার 10, রাইট স্যার? স্যার এখানে স্যার কোন ম্যাথগুলা স্যার করবো স্যার? এর আগের বার মিডের সময় স্যার আপনি বলে দিয়েছিলেন যে মানে হুম হুম। পয়েন্ট আউট করে দিয়েছিলেন স্যার, এবার এখনো স্যার পাইনি আচ্ছা, আমরা স্যার। আমরা ক্লাসে করেছিলাম, ক্লাসে যে প্র্যাকটিস প্রবলেম গুলো করেছি একটু কালেক্ট করবেন। ক্লাসে যদি রেগুলার থাকেন তাহলে আপনার এটা মার্ক করার কথা। স্যার আমি এভরিডে রেগুলার ছিলাম, একদিন হ্যাঁ, মিস ছিল। তাহলে একটু একটু আপনি খাতা থেকে বের করেন যে আমরা কোন কোন প্রবলেম গুলো টাচ করে গেছি। আমি জি কি স্যার। ক্লিয়ার? স্যার
তারপর স্যার থ্যাংক ইউ স্যার, তারপর বাট আচ্ছা, হ্যাঁ ক্যানভাসে স্যার একটু স্যার দিয়ে দিন তাহলে স্যার, তাহলে একটু ক্যানভাস, ভালো আচ্ছা ক্যানভাসে আমি একটা পোস্ট ক্রিয়েট করব। জি স্যার। সবাই যদি ওখানে একটু পার্টিসিপেট করেন যে আমরা কোন টপিকে কোন প্রবলেম গুলো করেছি, তাহলে জি জি সবার জন্য এটা ট্র্যাক করাটা ইজি হবে। আমি আজকে ক্রিয়েট করে দিব, আপনারা কালকের মধ্যে আমাকে রেসপন্ড করেন। ওকে, তাহলে আমরা Yes, Thank you, sir. দেখবো যে কোন প্রবলেম গুলো আমরা সলভ করেছি বা করব। ওকে, জি স্যার। আর স্যার আপনিও স্যার বলে দিন স্যার কোনগুলা স্যার করতে হবে স্যার। হ্যাঁ 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 শিওর। ওকে, থ্যাংক আপনি ইউ স্যার স্যার। কোনগুলোর থেকে থিওরি কোশ্চেন আসতে পারে? বুঝি নাই। থিওরি কোশ্চেন স্যার। থিওরি কোশ্চেন্স গুলো হচ্ছে সব টপিক থেকে থাকবে, সব টপিক থেকে থাকবে, বাট থিওরি মোটামুটি আমরা যেই মানে টেকনিক্যাল প্রবলেম যেগুলোতে বেশি সলভ করেছি ওখানে একটু থিওরির ওয়েটটা কম থাকবে। আর যে টপিকগুলোতে আমরা টেকনিক্যাল প্রবলেম কম সলভ করেছি আর সেখানে একটু থিওরির ওয়েটটা বেশি থাকবে। বাট মোর লেস আপনার মানে থিওরি পার্টটা যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু প্রবলেম গুলো সলভ করতে আপনাকে আই মিন চ্যালেঞ্জেস ফেস করতে হবে, ঠিক আছে? সো একটু থিওরি গুলো একটু ওয়েট দিবেন। ওকে, মানে থিওরি ইজ নট অ্যাকচুয়ালি যে সেপারেট থিওরি, থিওরিজ আর মোর লাইক যে ইট ইস অ্যাকচুয়ালি প্রিপেয়ারিং ইউ টু সলভ দ্য প্রবলেম, ঠিক আছে? সো আমরা সে স্টকের ভ্যালুয়েশন আপনি কিভাবে করেন, ধরে নিলাম ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন বা এই বা ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন। সো এখানে আমরা আপনাকে জিজ্ঞেস করব না যে ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন আপনি কিভাবে করেন বা ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন আপনি কিভাবে করেন। এটা হচ্ছে আপনাকে প্রবলেম প্রবলেম সলিউশনের মাধ্যমে আপনাকে অ্যাসেস করা হবে। বাট স্টক ভ্যালুয়েশন আপনাকে খেয়াল করবেন যে আমরা শুরুর দিকে কিছু থিওরিটিক্যাল ডিসকাশন করেছিলাম, সো সেটা সেই পার্টগুলো হচ্ছে থিওরির জন্য মোর ক্রিটিক্যাল। আমি কি বোঝাতে পেরেছি অ্যাপ্রোচটা কি হবে? সো প্রতিটা Yes, sir. চ্যাপ্টারেই একটা থিওরিটিক্যাল সেকশন আছে, একটা কনসেপচুয়াল প্রবলেম সলভিং সেকশন আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু চেক করেন, আর যারা অ্যাটেন্ডেন্স দিবেন একটু আনমিউট করে আমাকে অ্যাটেন্ডেন্স দিবেন। ফারিহা আছেন, প্রেজেন্ট আছেন আমি দেখলাম। ইয়েস স্যার। তাপির আহমেদ সামি প্রেজেন্ট আছেন। Yes, sir. সামিয়া রহমান প্রেজেন্ট আছেন। আচ্ছা, জিনিয়া ইসলাম কি প্রেজেন্ট আছেন? Yes, sir. শহীদুজ্জামান Present, sir. প্রেজেন্ট আছেন। আনিকা প্রেজেন্ট আছেন। জুবাইর প্রেজেন্ট আছেন। Yes, sir. আচ্ছা, মারুফ কি প্রেজেন্ট আছেন?